এবার আমরা শুরু করব, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভস অন কালচার। তাহলে কালচারের উপর বা কালচার বিষয়ক অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভস কি রয়েছে, অর্থাৎ নৃতাত্ত্বিক পার্সপেক্টিভ বা প্রেক্ষিত কি রয়েছে। তো এই বিষয়টি সূচনা করার আগে আমরা বুঝে নেব যে অ্যানথ্রোপোলজি বলতে সাধারণভাবে কি বোঝায়। অ্যানথ্রোপোলজি হচ্ছে এমন একটা সায়েন্টিফিক স্টাডি যেখানে মানুষ বা হিউম্যান বিং, হিউম্যান স্ট্রাকচার, হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান বিলিফ সিস্টেম, হিউম্যান আইডিওলজি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে প্রত্যক্ষভাবে সায়েন্টিফিক পলিসি বা প্রিন্সিপাল অনুসারে স্টাডি করা হয় বা অনুশীলন করা হয়। ঠিক আছে? অর্থাৎ মানুষকে নিয়ে চর্চা করা, মানুষের বিশ্বাসকে নিয়ে চর্চা করা, মানুষের জীবনশৈলীকে নিয়ে চর্চা করা, মানুষের চিন্তনের ভঙ্গিমাকে নিয়ে চর্চা করা। এই চিন্তন বা বিশ্বাস বা সাংস্কৃতিক বিষয়গুলো কিভাবে মানবীয় জীবনকে বা মানবীয় ব্যক্তিত্বকে প্রভাবিত করে বা বিভিন্নভাবে তার কাঠামো নির্ধারণ করতে বা তার বৃদ্ধি বিকাশের ক্ষেত্রকে রচনা করতে প্রভাবিত করে, সেই বিষয়গুলি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করাই হচ্ছে নৃতাত্ত্বিক অনুশীলন। তো আমাদের এই আলোচনাটি আজকে সংস্কৃতির নিরিখে করা হবে। যে সংস্কৃতি বিষয়ক যে বিচার্য বিষয়গুলি রয়েছে বা বিচারধারা রয়েছে, সেগুলি এই নৃতাত্ত্বিক প্রেক্ষিত অনুসারে কিভাবে বিশেষ মানদণ্ডে প্রতিষ্ঠিত রয়েছে, তা এগুলো সম্পর্কে সংক্ষেপে আমরা আলোচনা করব। প্রথমে যে বিষয়টি বলা হচ্ছে ক্লাসিক্যাল এভলিউশনিজম, যে সব থেকে প্রাচীনতম বা সনাতন যে বিবর্তনবাদ। হ্যাঁ, সেই প্রাচীনতম যে বা প্রাচীন যে বিবর্তনবাদ, সেই বিবর্তনবাদ অনুসারে সংস্কৃতির উপরে যে নৃতত্ত্বের প্রভাব বা সংস্কৃতিকে বিশেষ রূপে প্রকাশ করার ক্ষেত্রে নৃতাত্ত্বিক অনুশীলন বা প্রেক্ষিতের কি ভূমিকা রয়েছে, সেই বিষয়টিকে নিয়ে আমরা প্রথমে চর্চা করব। তো এই অনুশীলনটি শুরু করার সূচনাতেই আমরা দেখে নেব যে এই যে টেইলর অ্যান্ড মর্গান, দুজন বিশিষ্ট সমাজতত্ত্ববিদ, এই বিষয়টি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন যে কালচার থ্রু দ্য লেন্স অফ unlinear evolution, lens of unlinear evolution, suggesting that all societies progress through a series of stages from savagery to barbarism to civilization। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে মানুষ নিষ্ঠুরতাবাদ বা নিষ্ঠুর যে সমস্ত হিংস্র যে সমস্ত কর্মসূচি একটা সময় ছিল, ইতিহাস তার বিভিন্ন মানে বিভিন্নভাবে তার পরিচয় বহন করে চলে। ইতিহাস বিভিন্ন ধরনের হিংসাত্মক কর্মসূচির সন্ধান দেয়, দাসত্বের সন্ধান দেয়, যেখানে মানুষকে দাস হিসেবে ব্যবহার করা হয়েছে পৃথিবীর বিভিন্ন সময়ে, বিভিন্ন সমাজে, বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে। সেই দাসত্ব থেকে মানুষ যখন সভ্য হওয়ার অভিমুখে জয়যাত্রা শুরু করে, ধাপে ধাপে যখন তার জয়যাত্রাটা চলতে থাকে, অর্থাৎ একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যখন সে উত্তীর্ণ হয় সিভিলাইজেশন অভিমুখে, অর্থাৎ সভ্যতার অভিমুখে যখন তার যাত্রাটা শুরু হয়, এই যে যাত্রাটা, এই যাত্রা করতে করতে তাদের মধ্যে যে একটা ইউনিলিনিয়ার অর্থাৎ রৈখিক নয়, বক্রাকারের একটা পরিবর্তন বা বিবর্তন দেখতে পাওয়া যায়। রৈখিক নয়, কিন্তু তার মধ্যে একটা বিবর্তন দেখতে পাওয়া যায়। ঠিক আছে? সেই বিবর্তনের নিরিখে মূলত সংস্কৃতিকে বিচার করা হয়েছে। অর্থাৎ মানুষ একটা সময় পরাধীন ছিল, মানুষ একসময় দাসত্ব স্বীকার করে নিয়েছিল, মানুষ একসময় হিংস্র মানে একটা নিরীহ পশুর মতো বিভিন্ন ব্যক্তির দ্বারা, বিভিন্ন সমাজের দ্বারা শোষিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, অবহেলিত হয়েছিল। সেই অবস্থা থেকে মানুষ ধীরে ধীরে স্বাধীনতা লাভের উদ্দেশ্যে, নিজেদের মর্যাদা লাভের উদ্দেশ্যে সভ্যতার অভিমুখে জয়যাত্রা যবে থেকে শুরু করে, তাদের জয়যাত্রার পরিপ্রেক্ষিতে তাদের জীবনের ভাবনা চিন্তা, দৃষ্টিভঙ্গি, তাদের মনোভাব, বিশ্বাস ইত্যাদি ব্যবস্থার মধ্যেও পরিবর্তন দেখতে পাওয়া যায়। তাই সংস্কৃতি হচ্ছে এমন একটি বিচার্য বিষয়, যে বিষয়টিকে মূলত তাদের সেই যে বিবর্তনের অভিমুখে জয়যাত্রা, সেই জয়যাত্রার নিরিখে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। অর্থাৎ সেই জয়যাত্রাতে সহায়তা প্রদানকারী বা জয়যাত্রা সম্পর্কিত যে সমস্ত কর্ম সম্পাদন করেছে, সেই সম্পর্কিত বৈজ্ঞানিক অনুশীলনের একটি প্রক্রিয়া হচ্ছে সংস্কৃতি। এটা সম্পর্কে উল্লেখ করেছেন টেইলর অ্যান্ড মর্গান 1871 এবং 1877 সালে। এ প্রসঙ্গে আরো বলা হয়েছে যে দিস পার্সপেক্টিভ এমপ্লয়েড এ হায়ারার্কিক্যাল ranking of cultures, often placing western societies at the pinnacle of cultural development। এখানে বলা হয়েছে যে এই যে সংস্কৃতির যে উন্নয়ন, সংস্কৃতির যে বিকাশ, সেই সংস্কৃতির বিকাশের বিভিন্ন নির্ণায়ক বা বিচারধারার উপর ভিত্তি করে পশ্চিমী সভ্যতায় বা পশ্চিমী সমাজে
মূলত দেখা গেছে যে সাংস্কৃতিক প্রগতির ক্ষেত্রে সাংস্কৃতিক প্রগতির ধারাকে বিভিন্ন ক্রমেতে বিভাজন করা হয়েছে, বিভিন্ন র্যাঙ্কে বিভাজন করা হয়েছে, বিভিন্ন পর্বেতে বিভাজন করা হয়েছে। প্রত্যেকটি, অর্থাৎ বলা যেতে পারে যে মানুষ যখন স্বাধীনতা লাভের উদ্দেশ্যে, মানুষ যখন স্বাচ্ছন্দ্যভাবে নিজেদের ভাবনা চিন্তাগুলোকে প্রকাশ করতে চেয়েছিল, সেই সময়ে তারা একটা জ্ঞানমূলক চর্চা বা বিদ্যা চর্চার বা জীবনশৈলীকে ক্রমবিন্যাসের একটা চেষ্টা বা অভিপ্রায় তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই যে চেষ্টা থেকে তারা একটা পরিবর্তন অভিমুখে জয়যাত্রা শুরু করে। সেই জয়যাত্রা থেকে, জয়যাত্রার সাথে সাথে সাংস্কৃতিক ধারার যে বিবর্তন, সেটা কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এরপরে যে পর্যায়টিকে আমরা এনথ্রোপলজিক্যাল পার্সপেক্টিভ হিসেবে, সংস্কৃতির এনথ্রোপলজিক্যাল পার্সপেক্টিভ হিসেবে উল্লেখ করা, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল পার্টিকুলারিজম, অর্থাৎ ঐতিহাসিক বিচ্ছিন্নতা। ঐতিহাসিক বিচ্ছিন্নতা, অর্থাৎ এটাকে বিভাজন করা হয়েছে, অর্থাৎ বিভাজনের নিরিখে ব্যাপারটাকে বিচার করা হয়েছে। এই বিষয়টিকে বোস 1940-তে তার তার বিভিন্ন অনুশীলনের মধ্য দিয়ে এটা উল্লেখ করেছেন। তিনি হলেন আমেরিকান নৃতত্ত্বের একজন বিশিষ্ট জনক, অর্থাৎ তাকে জনক বলা হয়, আমেরিকান নৃতত্ত্বের জনক হিসেবে উল্লেখ করা হয় ফ্রেঞ্চ বোসকে। তিনি কি বলছেন? তিনি বলছেন, এই প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলেছেন যে চ্যালেঞ্জড আনলিনিয়ার ইভলিউশনিজম উইথ হিজ থিওরি অফ হিস্টোরিক্যাল পার্টিকুলারিজম। হুম এই যে তার যে থিওরিটা, তার থিওরিটা হচ্ছে হিস্টোরিক্যাল পার্টিকুলারিজম, মানে ঐতিহাসিক ভাবে কোনো একটা বিশেষ বা জায়গাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, ঐতিহাসিকভাবে বিভিন্ন বিশেষ জায়গাকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই বিষয়গুলোকে নিয়ে চর্চা করা, এইটি তার তত্ত্বে উল্লেখিত রয়েছে। সে তত্ত্ব আমাদের ডিটেলস এখানে আলোচনা করার জায়গা নেই। এখানে বলা হচ্ছে যে চ্যালেঞ্জ দ্য ইউনিলিনিয়ার ইভলিউশন, বলা হচ্ছে যে তার থিওরি অনুসারে বলা হচ্ছে যে কোনো কালে, কোনো ঐতিহাসিক পর্বে বা কোনো ঐতিহাসিক ক্ষণে কখনো দেখা যায়নি যে সাংস্কৃতিক বিবর্তন একই রকমভাবে, একই ধারায়, একই সিস্টেমে হয়েছে। কখনো বেশি হয়েছে, কখনো বিশেষ হয়েছে, কখনো বা সাধারণ হয়েছে, কখনো বেশি হয়েছে, কখনো কম হয়েছে। অর্থাৎ সাংস্কৃতিক বিবর্তনের যে বিষয়টি, সেটি কখনো সময়ের নিরিখে সমস্ত যুগে, সমস্ত কালে, সমস্ত সমাজে, সমস্ত জনগোষ্ঠীতে একই ধারায় সম্পন্ন হয়নি। সেই বিষয়টি মূলত ফ্রেঞ্চ বোস তার যে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি বা তার যে থিওরি হিস্টোরিক্যাল পার্টিকুলারিজম, সেখানে কিন্তু তিনি এই বিষয়টিকে উল্লেখ করেছেন। তিনি আরো বলতে চেয়েছেন এখানে, আর্গুইং দ্যাট দ্য ইচ কালচার ইজ দ্য প্রোডাক্ট অফ ইটস ওন ইউনিক হিস্ট্রি। বলছে প্রত্যেকটা সংস্কৃতির একটা তার নিজস্ব ইতিহাস রয়েছে। অর্থাৎ সংস্কৃতি আজকে আমরা যেভাবে দেখছি, সেটা এইরকমই ছিল শুরু থেকে তা নয়, তার পিছনে একটি রয়েছে ইতিহাস। রয়েছে ইতিহাস কেন? না তো প্রত্যেকটি মানুষকে ইতিহাসের সময়কালের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রত্যেকটা প্রতিকূল অবস্থা থেকে অনুকূল অবস্থার অভিমুখে জয়যাত্রা করতে হয়েছে। তার সাথে সাথে চলেছে ইতিহাস। সেই ঐতিহাসিক যাত্রার মধ্য দিয়ে, ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়ে আজকে যে সংস্কৃতি ব্যক্তি বা জনসম্প্রদায়ের সামনে উপস্থাপিত হয়েছে, প্রতিফলিত হয়েছে, তা একই ধারায় একই রকম ছিল না। সময়ের সাথে সাথে মানুষের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে, মানুষের সংগ্রামের মধ্য দিয়ে, মানুষের বিপ্লবের মধ্য দিয়ে, মানুষের অভিযোজন মানে স্বাধীনতা লাভের চেষ্টা বা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এই বিবর্তনের ধারাটি স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। সেই জন্য বলা হয় যে কোনো একটি জনসম্প্রদায়ের যদি সংস্কৃতিকে বিশেষিত করতে হয়, তার মূল্য নির্ধারণ করতে হয়, তাহলে আবশ্যিক রূপে সেই জনসম্প্রদায়ের ইতিহাসকে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। ঐতিহাসিক পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের নিরিখেই মূলত প্রকৃতপক্ষে সংস্কৃতির প্রকৃত মূল্যায়ন সম্ভব। সেই বিষয়টি এখানে ওনারা, মানে ইনি ফ্রেঞ্চ বোস বিশেষ রূপে উল্লেখ করেছেন। শুড বি স্টাডিড উইদিন ইটস স্পেসিফিক কনটেক্সট। বলছে যে যদি কোনো একটা সংস্কৃতিকে চর্চা করতে হয়, ঐতিহাসিক ধারা তার যেমন জানা দরকার, এবং সে ঐতিহাসিক ধারাকে অনুশীলন করতে গেলে সম্পূর্ণ ইতিহাস বিচার বিশ্লেষণ প্রয়োজন নয়। কোনো একটি বিশেষ ক্ষেত্র, কোনো একটি বিশেষ পর্ব, কোনো একটি বিশেষ পর্যায়কে গুরুত্ব দেওয়ার মাধ্যমে এই ঐতিহাসিক স্বরূপ বা ঐতিহাসিক যে প্রেক্ষিত, সেই ঐতিহাসিক প্রেক্ষিতকে বিচার বিশ্লেষণ করা আবশ্যক। তাহলে দেখা যাবে সেটি কোনো বিশেষ ক্ষেত্রে, এখানে পার্টিকুলারিজম কথাটি বলার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা পার্টিকুলার কনটেক্সটে বা কোনো একটা পার্টিকুলার অবস্থাতে, অর্থাৎ কোনো একটা বিশেষ বা কোনো একটা নির্দিষ্ট অবস্থাতে সংস্কৃতির বিবর্তনটা কেমন হয়েছে, সংস্কৃতিটা কেমন ছিল, অর্থাৎ মানবীয় জ্ঞান, অভিজ্ঞতা, রীতিনীতি ইত্যাদি চর্চা বা অনুশীলন, প্রয়াস ইত্যাদি কেমন ছিল, যে প্রয়াসটি মূলত তাদের বাধা বিপত্তি বা প্রতিকূলতা থেকে অনুকূলতার অভিমুখে মানুষ বা মানব জাতির একটা সামগ্রিক প্রয়াস বা চেষ্টা লক্ষ্য করা যায় বা সে সম্পর্কিত ইঙ্গিত প্রদান করে। এখানে বোস আরো বলতে চেয়েছেন যে বোস emphasized the importance of field work and cultural relativism, advocating for the study of cultures on their own terms.
তিনি এখানে ফিল্ড ওয়ার্কের উপর গুরুত্ব দিয়েছেন। শুধুমাত্র পুঁথিগত বা পুস্তক নির্ভর অনুশীলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক প্রকৃত অবয়ব বা স্বরূপকে উদ্ঘাটন করা যায় এমনটা নয়। এখানে যদি সংস্কৃতিকে যথার্থ রূপে চর্চা করতে হয়, অনুশীলন করতে হয়, তাহলে অবশ্যই সংস্কৃতির ফিল্ড ওয়ার্কটা আবশ্যিক, অর্থাৎ প্র্যাকটিক্যাল কাজের মধ্য দিয়ে সেই অনুশীলনটা করা প্রয়োজন। যেটা করার মধ্য দিয়ে তিনি আরেকটি বিষয়কে বিশেষিত করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে সাংস্কৃতিক আপেক্ষিকতা। অর্থাৎ সংস্কৃতি কখনো নির্দিষ্ট সময়ে একই রকম একই ধরনের থাকে না, এটা সময়ের সাথে সাথে এটা একটি বিবর্তিত রূপে, বিবর্তিত অবয়বে জনসম্মুখে প্রকাশিত হয় বা মানুষকে বিশেষ দিশা প্রদান করে। সেই জন্য এই জায়গাটি তিনি বিশেষ রূপে গুরুত্ব প্রদান করেছেন, এটি বিশেষ পার্টিকুলার বা কনটেক্সটকে হাইলাইট করতে গিয়ে। এছাড়াও তিনি বলেছেন অ্যাডভোকেটিং ফর দ্য স্টাডি অফ কালচারস অ্যান্ড অন দেয়ার ওন টার্মস, যে সংস্কৃতিকে সবসময় তার নিজস্ব যে বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ সংস্কৃতির নিজস্ব কিছু একক থাকে, সেই একক অনুসারে অনুসরণের প্রতি তিনি গুরুত্ব প্রদান করেছেন। এরপরে যেটা বিবর্তনের অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভসের আরেকটি বিচারধারা বা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ফাংশনালিজম। এ সম্পর্কে বলতে গিয়ে বলা হয় যে মেলিনস্কি অ্যান্ড র্যাডক্লিফ ব্রাউন এনারা এই বিষয় সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেছেন যে culture as a integrated system where various cultural elements functions to meet the needs of the individuals and maintain the social stability। অর্থাৎ একটা সমাজের মধ্যে যে মানুষ থাকে, সেই মানুষের প্রয়োজন পূরণ করতে গিয়ে কিংবা সমাজের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে গিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ এককগুলো মানুষের ক্রিয়াকে প্রভাবিত করে, মানুষের কর্মসূচিকে প্রভাবিত করে, সেই কর্মসূচিকে প্রভাবিত করতে পারে, এই ধরনের একটি সমন্বিত তন্ত্র হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি মানবীয় কর্মসূচির গুরুত্বপূর্ণ এককগুলিকে প্রভাবিত করে, দিশা প্রদান করে, বিশেষ রূপে সহায়তা প্রদান করে। এই যে দিশা প্রদান করা, সহায়তা প্রদান করার মাধ্যমে প্রত্যক্ষভাবে মানবীয় যে সমস্ত প্রয়োজনীয়তা জায়গা রয়েছে, সেই প্রয়োজনীয়তা জায়গাগুলোকে পূরণ করা সম্ভব হয়। অর্থাৎ বিশেষ বিশেষ ক্রিয়ার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয়তার জায়গা প্রতিষ্ঠা লাভ করে বা পূরণ হয়, বা এই প্রয়োজনীয়তা জায়গা পূরণ করার মধ্য দিয়ে সামাজিক ক্ষেত্রে একটি বিশেষ স্থিতিশীলতার বাতাবরণ গড়ে ওঠে। সেই বিষয়টি সম্পর্কে র্যাডক্লিফ অ্যান্ড মেলিনস্কি তাদের যে অনুশীলন, সে অনুশীলনে বিশেষ রূপে গুরুত্ব প্রদান করেছেন। ওনারা আরো বলেছেন যে ফিল্ড ওয়ার্ক ইন দ্য ট্রোব্রেইন আইল্যান্ডস, এই ট্রোব্রেইন আইল্যান্ডসে তারা একটা ফিল্ড ওয়ার্ক করেন এবং লেড হিম টু ডেভেলপ দ্য কনসেপ্ট অফ দ্য পার্টিসিপেন্ট অবজারভেশন, এ মেথোডোলজিক্যাল কর্নারস্টোন ইন অ্যানথ্রোপোলজি। অর্থাৎ তিনি তারা তাদের যে বক্তব্য, অনুশীলন লব্ধ যে বক্তব্য, সেই বক্তব্য উপস্থাপন করতে গিয়ে ওনারা প্রত্যক্ষভাবে একটি বিশেষ অঞ্চলে বিশেষ ধরনের ব্যবহারিক কাজের মধ্য দিয়ে, ফিল্ড ওয়ার্কের মধ্য দিয়ে এই ধারণাগুলো জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করেছেন। এরপরে যে অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভস প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলা হয় স্ট্রাকচারালিজম, অর্থাৎ সোশ্যাল স্ট্রাকচারের কথা এখানে বিশেষ রূপে গুরুত্ব পেয়েছে। এখানে বলা হয়েছে যে লেভি স্ট্রস, ক্লড লেভি অ্যান্ড স্ট্রস, এই দুজন ব্যক্তি ইন্ট্রোডিউস স্ট্রাকচারালিজমের যে সোশ্যাল স্টাডির ক্ষেত্রে স্ট্রাকচারালিজমের কথাটা উল্লেখ করেছেন। এনারা বলতে গিয়ে বলছেন যে ফোকাসিং অন দ্য আন্ডারলাইং স্ট্রাকচার অফ দ্য হিউম্যান মাইন্ড। এখানে বলা হচ্ছে শুধু মানবীয় মনের কাঠামোর কথা বলা হচ্ছে না, মানে সামাজিক কাঠামো যদি বুঝতে হয়, অবশ্য মানবীয় কাঠামোর মানসিক কাঠামোটাকে বোঝা দরকার, মানুষের মানসিক কাঠামোকে অনুধাবন করা দরকার। ঠিক আছে, কারণ মানসিক কাঠামোই বলে দেবে, অর্থাৎ একজন ব্যক্তি কোনো সংস্কৃতিকে গুরুত্ব দেবে কি দেবে না, সে সিদ্ধান্তটা সে ব্যক্তি নিজের মনেতে নিয়ে থাকে। তাই কোনো একটা সিদ্ধান্ত, কোনো একটা বিচারধারা, কোনো একটি জ্ঞান, কোনো একটি অভিজ্ঞতা গুরুত্ব পাবে কি পাবে না, সেটা নির্ভর করবে একজন মানুষ সেটাকে কিভাবে দেখছে তার উপরে। অর্থাৎ তার মানসিকতা একটি মুখ্য বিচার্য বিষয়, একটি মুখ্য নির্ধারক, যে নির্ধারকের উপর ভিত্তি করেই মূলত কোনো জ্ঞান বা অভিজ্ঞতার কার্যকারিতার জায়গাটি বা সেই সম্পর্কিত ক্ষেত্রটি বিশেষ অবস্থা লাভ করে এবং এর পরিপ্রেক্ষিতে সংস্কৃতি একটি বিশেষ কাঠামো লাভ করতে সক্ষম হয়। এখানে বলা হচ্ছে পার্টিকুলারলি, এখানে বলা হচ্ছে এই বিষয়টি, এই যে স্ট্রাকচার অফ দ্য হিউম্যান মাইন্ড, মানে কি প্রসঙ্গে এখানে প্রসঙ্গ উল্লেখ করেছেন ওনারা, সেটা হচ্ছে সোসাইটিতে কিনশিপ সিস্টেম রয়েছে, যেখানে পারিবারিক তন্ত্র বলে একটি তন্ত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়, মিথ সিস্টেমের কথা দেখতে উপস্থিতি লক্ষ্য করা যায়, লিঙ্গুইস্টিক স্ট্রাকচারের কথা বলে ভাষাগত একটা কাঠামো দেখতে পাওয়া যায়। সকল জনসম্প্রদায়ের ভাষাগত ভঙ্গিমা বা প্রকাশ ভঙ্গিমা একই প্রকৃতির হয় না, তাদের নিজস্বতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাদের একটা ভাষাগত একটা অদ্বিতীয় বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখতে পাওয়া যায়, একটা তার নিজস্বতা একটা দেখতে পাওয়া যায়, সেটা মূলত তাদের ভাবনা চিন্তার কাঠামোটাকে বিন্যাস করতে সাহায্য করে। স্ট্রাকচারালিজমের আরো কতগুলি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। স্ট্রাকচারালিজম পজিটস দ্যাট ইউনিভার্সাল প্যাটার্ন ইন কালচারাল সিস্টেম একটা আর রুটেড ইন দ্য কগনিটিভ স্ট্রাকচার অফ হিউম্যান ব্রেইন, সাজেস্টিং দ্যাট সিমিলার স্ট্রাকচার ক্যান বি ফাউন্ড অ্যাক্রস ডিফারেন্ট কালচার।
বলছে যে এই যে মানুষ যেমন ভাবে, মানুষ যেমন শেখে, মানুষ যেমন বোঝে, সেই বোঝার উপরে, শেখার উপর, ভাবার উপর, জানার উপরে সংস্কৃতির কাঠামো নির্ভর করে। কারণ মানুষ যেমন ভাববে, যেমন বুঝবে, যেমন শিখবে, সেই রকম ভাবে ক্রিয়া করবে, কর্মক্ষমতা লাভ করে অভ্যাস অর্জন করবে। তার পরিপ্রেক্ষিতে একটা একটা সাংস্কৃতিক একটা পরিমণ্ডল গড়ে উঠবে। এই সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে ওঠার ঘটনাটি কোনো নিছক কোনো একটি নির্দিষ্ট সমাজের মধ্যে সীমাবদ্ধ একটি বিষয় নয়। এটা একটা সামগ্রিক বা সার্বজনীন একটি বিষয়, যেটা সকল সমাজে সকল মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। এ প্রসঙ্গে আরো বলা হয় যে যে একটি সংস্কৃতির যে বিভিন্ন কালচার রয়েছে, কাঠামো রয়েছে, সে কাঠামোকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা যায়, যে পৃথিবীর বিভিন্ন প্রদেশের বা বিভিন্ন অঞ্চলে বর্তমান থাকা সাংস্কৃতিক যে কাঠামো, সেই সাংস্কৃতিক কাঠামোর মধ্যে একটি সাধারণ মেলবন্ধন বা একটা সাদৃশ্য, একটা সমন্বয় ধর্মিতার জায়গা লক্ষ্য করা যায়। এরপরে যে জায়গাটি আরো উল্লেখ করতে হয় অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভস বলতে গিয়ে, সেটা হচ্ছে সিম্বলিক অ্যান্ড ইন্টারপ্রেটিভ অ্যানথ্রোপোলজি। এই অনুশীলনটি গ্রিচ এই প্রসঙ্গে বলতে গিয়ে 1973-তে উল্লেখ করেছেন যে ক্লিফোর্ড গ্রিচ এমফাসাইজ দ্য ইন্টারপ্রেটিভ নেচার অফ অ্যানথ্রোপোলজি, অর্থাৎ নৃতাত্ত্বিক অনুশীলনের মধ্যে এই তাৎপর্য নির্ণয় করার বিষয়টি বা তার প্রকৃতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মনে রাখা দরকার যে মানুষ যেমন, যে জিনিসটা যেমন রয়েছে তাকে যদি যথার্থভাবে সেভাবে বোঝে, তাহলে তার গুরুত্ব বা মূল্য সে মানুষ তার নিজের জীবনে প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু যেটা যে অর্থ বহন করে, ব্যক্তি যদি সেই অর্থ অনুধাবন করতে না পারে এবং সেটাকে যদি ভুল বোঝে বা অসম্পূর্ণ বোঝে এবং তার পরিপ্রেক্ষিতে যদি কোনো ক্রিয়া করে বা সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সিদ্ধান্ত বা ক্রিয়া কখনোই সঠিক গুরুত্ব নিশ্চিত করতে পারে না। সেই জন্য বলা হয়েছে যে জিনিসটি যে ধরনের অর্থ বহন করে তাকে যথার্থরূপে সেটাই অনুধাবন করা প্রয়োজন। তো এই বিষয়টিকে এখানে এমফাসাইজ করা হয়েছে, ইন্টারপ্রিটেশনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভিউইং কালচার অ্যাজ দ্য সিস্টেম অফ সিম্বলস অ্যান্ড মিনিং দ্যাট মাস্ট বি আন্ডারস্টুড থ্রু থিক অফ ডেসক্রিপশন। এ প্রসঙ্গে বলতে গিয়ে এনারা বলতে চেয়েছেন যে এটি 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 সংস্কৃতির মধ্যে বিভিন্ন জীবনশৈলী, ভাবধারা, রীতিনীতি ইত্যাদি বিষয়গুলো কখনো তা সংকেত রূপে বর্তমান থাকে, আবার কখনো তা অর্থরূপে, বোধগম্যতার একক রূপে বর্তমান থাকে। তাই তাই এই বোধগম্যতার এককগুলিকে যথার্থরূপে অর্থবহ করা বা সেই সম্পর্কিত গুরুত্বকে প্রতিষ্ঠা করার জন্য, কিংবা সংকেতগুলিকে যথার্থরূপে অর্থবহ করে তোলার জন্য আবশ্যিক হলো একটি বিস্তৃত বিবৃতি বা একটি বিস্তৃত অনুশীলন বা বিশ্লেষণ। সে বিস্তৃত অনুশীলন বা বিশ্লেষণের উপর ভিত্তি করেই মূলত সাংস্কৃতিক অনুশীলনের বাতাবরণ বা ক্ষেত্র সম্পর্কে একটি গঠনমূলক ধারণা লাভ করা সম্ভব হবে। ঠিক একই রকম ভাবে বলা হচ্ছে এ ডিটেল অ্যাকাউন্ট অফ কালচারাল প্র্যাকটিস টু আনকভার দেয়ার ডিপার মিনিংস। বলছে যে কোনো সংস্কৃতির মধ্যে বর্তমান থাকা এককগুলি তা যদি সংকেত রূপে থাকে বা কখনো অর্থরূপে থাকে, তাকে যদি যথার্থ রূপে বোধগম্য করতে হয়, তাহলে তার বিশদ চর্চা বা অনুশীলন আবশ্যক বা অত্যন্ত বিচার্য বিষয়। তো এটি হচ্ছে সিম্বলিক ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রেটিভ অ্যানথ্রোপোলজি হিসেবে উল্লেখ করা হয়েছে। দিস অ্যাপ্রোচ হাইলাইটস দ্য সাবজেক্টিভ অ্যান্ড সিম্বলিক ডাইমেনশনস অফ কালচার। অর্থাৎ সংস্কৃতির যে দুটো গুরুত্বপূর্ণ দিক রয়েছে, একটা সাবজেক্টিভ ডাইমেনশন আর একটা সিম্বলিক ডাইমেনশন, এই দুটো ডাইমেনশনকে এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। কিসের উপর বেস করে গুরুত্ব দেওয়া হয়েছে? ফোকাসিং অন হাউ পিপল ইন্টারপ্রিট, কিভাবে মানুষ ইন্টারপ্রিট করে কোনো কোনো সংকেতকে বা কোনো মিনিংকে ইন্টারপ্রিট করে, এবং সেই ইন্টারপ্রিটেশনের উপর ভিত্তি করে অ্যান্ড গিভ মিনিং অন দেয়ার এক্সপিরিয়েন্স, এবং সেই ইন্টারপ্রিটেশনের উপর ভিত্তি করে সেই অর্থটাকে তাদের জীবনের অভিজ্ঞতাতে বা অভিজ্ঞতা লাভের ক্ষেত্রে সেই অর্থটাকে প্রয়োগ করে, ব্যবহার করে, কাজে লাগায়। তার উপর ভিত্তি করে কিন্তু সাংস্কৃতিক মূল্যায়ন বা সাংস্কৃতিক উন্নতির বাতাবরণ বা ক্ষেত্র বা প্রেক্ষিত রচিত হয়ে থাকে। এরপরে কালচারাল ইকোলজি বলে আরেকটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় রয়েছে। এখানে মূলত স্টিওয়ার্ট 1955-এ উল্লেখ করতে গিয়ে এই প্রসঙ্গটি অবতারণা করেছেন। তিনি বলছেন জুলিয়ান স্টিওয়ার্ট ডেভেলপ দ্য থিওরি অফ কালচারাল ইকোলজি। এই থিওরিটাকে তিনি ডেভেলপ করেছেন, অর্থাৎ জুলিয়ান স্টিওয়ার্ট নামক এক বিশিষ্ট সমাজতত্ত্ববিদ এই তত্ত্বটিকে উল্লেখ করেছেন, কালচারাল ইকোলজি। কিসের কিসের জন্য এটা করা হয়েছে? এক্সামিনিং হাউ কালচারাল প্র্যাকটিস অ্যান্ড বিলিভস আর শেপড বাই অ্যান্ড অ্যাডাপ্ট টু দ্য এনভায়রনমেন্ট। কালচারাল প্র্যাকটিস এবং বিলিভস কিভাবে রূপ পায়, কাঠামো পায়, সংগঠিত হয়। অর্থাৎ কোনো একটা সমাজের মধ্যে যে সাংস্কৃতিক চর্চা রয়েছে, সে সাংস্কৃতিক চর্চা বা বিশ্বাসটা কিভাবে একটি অবয়ব লাভ করে বা একটা সংগঠিত অবস্থা লাভ করে, সেই বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করাই হচ্ছে কালচারাল ইকোলজির একটি বিচার্য বিষয়। এবং এই যে প্র্যাকটিস, এই যে বিলিভ সিস্টেম, এইগুলো কিন্তু প্রত্যক্ষভাবে এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশনে বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ পরিবেশ মানুষের কাছে বিভিন্নভাবে উপস্থাপিত হয় এবং সে পরিবেশ মানুষের কাছ থেকে আবশ্যিক রূপে অভিযোজন, একটা গঠনমূলক অভিযোজনের জন্য গঠনমূলক আচরণ প্রত্যাশা করে। এই আচরণ করার জন্য কালচারাল অনুশীলন বা কালচারাল বিলিফ সিস্টেমের বিশেষ ভূমিকা দেখতে পাওয়া যায়। সহজ করে বলতে গেলে পরিবেশ
সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, আর পরিবেশ পরিবর্তিত হওয়ার সাথে সাথে পরিবেশের মধ্যে নতুন নতুন প্রতিকূল ধর্মিতা বা জটিলতার জায়গাগুলি ব্যক্তির সম্মুখীন হয়। আবার সেই প্রতিকূল অবস্থাতে ব্যক্তি নিজেকে উপযুক্ত করে তোলার জন্য অভিযোজনের চেষ্টা করেন। আর সেই অভিযোজন করার জন্য তাকে জ্ঞান, অভিজ্ঞতা, সিদ্ধান্ত ইত্যাদিগুলোকে যথার্থভাবে প্রয়োগ করতে হয় বা কাজে লাগাতে হয়। আর সেই কাজে লাগানোর ক্ষেত্রে ব্যক্তিকে আবশ্যিক রূপে সে তার নিজের সংস্কৃতিতে বর্তমান থাকা জ্ঞান, অভিজ্ঞতা, রীতিনীতি বা সেই সম্পর্কিত আবশ্যিক এককগুলিকে প্রয়োগ করতে হয়। সেইগুলো সম্পর্কে উপযুক্তভাবে চর্চা করা বা অনুশীলন করার যে প্রক্রিয়াটি, সেটি হচ্ছে মূলত প্রত্যক্ষভাবে কালচারাল ইকোলজি বলে জুলিয়ান স্টুয়ার্ট উল্লেখ করেছেন। এই যে কালচারাল ইকোলজিতে তিনি বলেছেন, দিস পার্সপেক্টিভস ইনভেস্টিগেট দ্য রিলেশনশিপ বিটুইন কালচার অ্যান্ড ফিজিক্যাল এনভায়রনমেন্ট। সংস্কৃতি এবং ভৌত পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ এবং ভৌত পরিবেশের মধ্যে কি ধরনের সমন্বয় বা সম্পর্ক রয়েছে সেই বিষয়টাকে গুরুত্ব দিতে গিয়ে মূলত এই কালচারাল ইকোলজির বিষয়টিকে উল্লেখ করেছেন। এম্পাসাইজিং দ্য অ্যাডাপটিভ ফাংশনস অফ কালচারাল প্র্যাকটিস ইন ডিফারেন্ট ইকোলজিক্যাল কনটেক্সট। অর্থাৎ বিভিন্ন যে ইকোলজিক্যাল ক্ষেত্র রয়েছে বা অভিযোজনের বিভিন্ন ক্ষেত্র রয়েছে, তার উপর ভিত্তি করে মূলত কালচারাল প্র্যাকটিস বা সাংস্কৃতিক অনুশীলন এর ক্রিয়াগুলি কিভাবে ব্যক্তিকে সহায়তা করে বা সহায়তা প্রদান করে বা সেই সম্পর্কিত অভিযোজনের দক্ষতা সৃষ্টি করতে সাহায্য করে, সেই বিষয়গুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে বৈজ্ঞানিক নিয়মনীতি অনুসারে অনুশীলন করা হলো কালচারাল ইকোলজির প্রধান বিচার্য বিষয়। এরপরে বিষয়টি যেটি অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভসকে সংস্কৃতির পরিপ্রেক্ষিতে বিশেষিত করতে সাহায্য করেছে তা হলো পলিটিক্যাল ইকোনমি। পলিটিক্যাল ইকোনমি সম্পর্কে বলতে গেলে বলা হয়, উলফ 1982-তে বলছেন, পলিটিক্যাল ইকোনমি অ্যাপ্রোচেস ইন অ্যানথ্রোপোলজিক্যাল অ্যানালাইসিস হাউ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ফোর্সেস শেপড কালচারাল প্র্যাকটিস অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার। এটি একটি তাৎপর্যপূর্ণ বিচার্য বিষয়। কি বিষয়? এখানে বলা হচ্ছে যে ইকোনমিক প্র্যাকটিস আর পলিটিক্যাল প্র্যাকটিস বা ইকোনমিক ফোর্স অ্যান্ড পলিটিক ফোর্স, বা অর্থাৎ অর্থনৈতিক শক্তি এবং রাজনৈতিক শক্তি, এই দুটি শক্তি সম্পূর্ণভাবে সাংস্কৃতিক যে অনুশীলন বা সামাজিক কাঠামো কে নিয়ন্ত্রণ করে বা সেই সম্পর্কিত দিশা প্রদান করে। অর্থাৎ কোন একটি জনসম্প্রদায়ের মানুষ কি ধরনের বিষয় নিয়ে চর্চা করবেন বা করবেন না, তার সম্পর্কে যথার্থ নির্দেশিকা প্রদান করার ক্ষেত্রে রাজনৈতিক শক্তি যেমন ক্রিয়াশীলতা লাভ করে বা রাজনৈতিক শক্তি যেমন বিশেষ প্রভাব বিস্তার করে, একই রকম ভাবে অর্থনৈতিক শক্তিরও প্রভাব এক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই বলা হয় যে রাজনৈতিক শক্তি বা অর্থনৈতিক শক্তি যদি বিচার বিশ্লেষণ বা অনুশীলনের পন্থা পদ্ধতি নির্দিষ্ট করে দেয়, তাহলে সাংস্কৃতিক চর্চার গতি প্রকৃতিও সেক্ষেত্রে নির্দেশিত হয় বা নির্দিষ্ট হয়, এবং তার পরিপ্রেক্ষিতে সামাজিক কাঠামোর ধরন সেক্ষেত্রে বিশেষিত হয় বা প্রতিষ্ঠা লাভ করে। এই বিষয়টিকে আরো সহজ করে বলতে গেলে বলা হয় যে যদি রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক তন্ত্র সহায়ক হয়, সেক্ষেত্রে সাংস্কৃতিক চর্চার প্রক্রিয়াটিও অনুকূল হয়ে থাকে, গঠনমূলক হয়ে থাকে। আবার রাজনৈতিক শক্তি যদি প্রতিকূল ধর্মী হয়, তাহলে সেক্ষেত্রে সাংস্কৃতিক চর্চার সুযোগটি বিঘ্নিত হয়। এ প্রসঙ্গে উল্লেখ করা হয়, ভারতবর্ষের ইতিহাসে সম্রাট ধনানন্দের সময়কালে ভারতবর্ষে বিদ্যা চর্চার বিষয়টি সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছিল। ঠিক পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সেই বিদ্যা চর্চার সুযোগটি অত্যন্ত বিস্তৃত হয়, ফলে সমৃদ্ধ বিদ্যা চর্চার প্রেক্ষিত বা সমাজ নির্মাণ করার ক্ষেত্রে বা সামাজিক কাঠামো রচনা করার ক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে বিশেষ ধরনের অনুকূলধর্মী বাতাবরণের উপস্থিতি লক্ষ্য করা যায়, তা বিভিন্ন ঐতিহাসিক অনুশীলন থেকে স্পষ্ট। এই বিষয়টিকে আরো সহজ করে বলতে গেলে বলা হয় যে এই প্রসঙ্গে আরো বলা হয় যে দিস পার্সপেক্টিভস এক্সামিনস ফোকাস অফ পাওয়ার, ইনইকুয়ালিটি, colonialism, exploring how global economic systems influence local culture। এখানে বলা হচ্ছে যে এই তত্ত্বতে মূলত প্রত্যক্ষভাবে পাওয়ারের ক্ষমতা সম্পর্কিত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় বা পরীক্ষণ করা হয়, অসাম্যের বিষয়গুলোকে বা বৈষম্যের বিষয়গুলোকে নিয়ে চর্চা করা হয়। একই রকম ভাবে ঔপনিবেশিক বাদকে নিয়ে চর্চা করা হয়ে থাকে, যে ঔপনিবেশিক বাদের জন্য গোটা বিশ্বে বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রভাবিত হয়েছিল, যার ফলে বিভিন্ন ইউরোপীয় শক্তিগুলি পূর্বের বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থাতে অন্তর্ভুক্ত হয়ে সেই ব্যবস্থাকে বিভিন্নভাবে বিঘ্নিত করেছে, সাংস্কৃতিক পরিমণ্ডলকে ব্যাহত করেছে বা মানে সামাজিক কাঠামোকে বিঘ্নিত করেছে। সেই বিষয়গুলিকে বিশেষ রূপে চর্চা করার প্রয়োজনীয়তা রয়েছে। এই চর্চিত হয় এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যে বা পলিটিক্যাল রাজনৈতিক বিষয়ক অনুশীলনের মধ্যে, যা সম্পূর্ণভাবে সাংস্কৃতিক গতি প্রকৃতিকে নির্ধারণ করতে সাহায্য করে। পাশাপাশি আরো বলা হয়েছে যে গ্লোবাল ইকোনমিক সিস্টেম লোকাল কালচারকে প্রভাবিত করে। অর্থাৎ এই প্রসঙ্গে বলতে গেলে যে বিশ্বায়নের প্রভাবের জন্য আজকে যেমন আধুনিক কালে
বিশ্বের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি বা সেইখানকার শক্তিধর রাষ্ট্রগুলি বা রাজনৈতিক অন্তর্ভুক্তি সুযোগ তৈরি হয়েছে জিওপলিটিক্সের জন্য। সমগ্র বিশ্বের রাষ্ট্রনেতারা কোনো একটি ভৌগোলিক পরিমণ্ডলে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো প্রকারের বাধাবিঘ্নের সম্মুখীন হয় না, তারা সহজে সেখানে অনায়াসে যাতায়াত করতে পারে। ফলস্বরূপ দেখা যায় সেই রাষ্ট্র ব্যবস্থায় যখন কোনো বিশ্বের বিভিন্ন প্রান্তের শক্তিধর রাষ্ট্র বা রাজনৈতিক শক্তি অন্তর্ভুক্ত হয়, সেখানে রাজনৈতিক একটি মিশ্র প্রতিক্রিয়া বা মিশ্র বাতাবরণ বা তার প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, যা সাংস্কৃতিক পরিবর্তন বা সাংস্কৃতিক কালচারাল এক্সচেঞ্জের ক্ষেত্রে একটি প্রেক্ষিত রচনা করতে সাহায্য করে, যার ফলস্বরূপ এটি স্থানীয় সংস্কৃতিকে ব্যাহত করে বা স্থানীয় সংস্কৃতিকে বা আঞ্চলিক সংস্কৃতিকে সমৃদ্ধ করতেও পারে। সেই বিষয়টি এখানে বিশেষরূপে উল্লেখিত হয়েছে। একই রকমভাবে অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ, সংস্কৃতি বিষয়ক অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ বিচার বিশ্লেষণ করতে গিয়ে আরেকটি বিষয়কে উল্লেখ করা দরকার, সেটি হচ্ছে পোস্ট মডার্ন অ্যান্ড রিফ্লেক্টিভ অ্যানথ্রোপোলজি। এ প্রসঙ্গে মার্কিউস ফিশার 1986-এ উল্লেখ করতে গিয়ে বলেছেন যে পোস্ট মডার্ন অ্যানথ্রোপোলজিস্ট চ্যালেঞ্জেস দ্য নোশন অফ অবজেক্টিভ অ্যান্ড ডিট্যাচ অবজারভেশন, এমফাসাইজিং রিফ্লেক্সিবিলিটি অ্যান্ড সাবজেক্টিভ নেচার অফ অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চ। অর্থাৎ সহজ করে বলতে গেলে এই যে কোনো অ্যানথ্রোপোলজিক্যাল গবেষণা বা সেই সম্পর্কিত অনুশীলনের ক্ষেত্রে নমনীয়তা এবং নৈর্ব্যক্তিকতার জায়গাটিকে, পর্যবেক্ষণের জায়গাটিকে, পর্যবেক্ষণ বিষয়ক অনুশীলনটিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে কোনো বিকৃতির জায়গা নেই, যেখানে কোনো ব্যক্তিগত পছন্দের অপছন্দের জায়গা নেই, যেখানে কোনো নির্দিষ্ট মানে যেটাকে বলা হয় স্ট্যাটিকনেসের কোনো জায়গা নেই, অর্থাৎ বদ্ধতার কোনো জায়গা নেই। সেই জায়গাগুলো হয়ে গেছে উন্মুক্ত, যে জায়গাগুলিতে সম্পূর্ণভাবে একটি উন্মুক্ত বাতাবরণ রচনা করা বা একটি নৈর্ব্যক্তিক বাতাবরণ রচনা করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। This approach calls for the acknowledgement of the anthropologist's influence on their research and consideration of multiple perspectives and voices within the study of culture। অর্থাৎ এই যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে আধুনিক কালের একটি গুরুত্বপূর্ণ বিচারধারা, যা সম্পূর্ণভাবে গবেষণা বা অনুশীলনের প্রেক্ষিতকে একটি গঠনমূলক বৈজ্ঞানিক নিয়ম নীতির উপর ভিত্তি করে বিশেষ মানদণ্ডে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে।